সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের এনটিপিসি 2025 সালের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার 2025 সালের যে ভূগোলের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নে বলছে ভারতের পূর্বতম আন্তর্জাতিক সীমানা বিন্দু কোনটি? ভারতের একেবারে পূর্ব দিকের যে সীমানা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে, অরুণাচল প্রদেশের কিবিথু। নেক্সট দেখো, ভাগীরথী এবং অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে? তাহলে ভাগীরথী আর হচ্ছে অলকানন্দা নদী এই দুটো কোথায় মিলিত হয়েছে? এটা হবে দেবপ্রয়াগে। ভাগীরথী আর অলকানন্দা, মনে রাখবে, ভাগীরথী আর হচ্ছে অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগ। থর মরুভূমি অঞ্চলে কোন খালটি কৃষিকাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? থর মরুভূমি অঞ্চলে কোন খালটা, যেটার মাধ্যমে কৃষিকাজ হয় আর কি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইন্দিরা গান্ধী খাল। মনে রাখবে, ইন্দিরা গান্ধী খাল হলো ভারতবর্ষের একেবারে দীর্ঘতম খাল। ভারতবর্ষের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ঠিক আছে, যেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ভারতের মালভূমি অঞ্চল কোন প্রাচীন ভূখণ্ডের অংশ? ভারতবর্ষের যে মালভূমি অঞ্চল রয়েছে সেটা কোন প্রাচীন ভূখণ্ডের অংশ? সেটা হয়ে যাবে গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, সেটা হবে কি? গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিবুল লামজাও বা কৈবুল লামজাও আমরা বলি, কোথায় অবস্থিত সেটি? তো বিশ্বের একেবারে একমাত্র ভাসমান, এটা হচ্ছে মণিপুর, ভারতবর্ষের মণিপুর, সেই মণিপুরে অবস্থিত ভাসমান জাতীয় উদ্যান। মৌসুমি বৃষ্টিপাত কম হওয়ার ফলে ভারতের কোন শহরটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়? মৌসুমি বৃষ্টিপাত কম হওয়ার ফলে, ঠিক আছে, মৌসুমি বৃষ্টিপাত যে বছর কম হয়, তো ভারতের কোন শহরটা সবথেকে বেশি প্রভাবিত হয়? সেটা হচ্ছে চেন্নাই। তাহলে মৌসুমি বৃষ্টির প্রভাবে হচ্ছে চেন্নাইয়ের ওপর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। মেঘালয় মালভূমির অংশ নয় নিচের কোনটি? কোনটি মেঘালয় মালভূমির অংশ নয় বলেছে? অপশান ছিল যে মিরিক পাহাড়, গারো খাসি, জয়ন্তিয়া পাহাড়ের এগুলো ছিল। এর মধ্যে গারো খাসি, জয়ন্তিয়া এগুলো সবগুলোই কিন্তু মেঘালয় মালভূমির অংশ, এটা মনে রাখবে। ঠিক আছে, যদিও বা এটা উত্তর পূর্বে আমরা দেখে মনে করি, কিন্তু সেটা কিন্তু মেঘালয় মালভূমিরই অংশ, এটা মনে রাখবে। আর মিকির মালভূমি, যেটা কিন্তু মেঘালয় মালভূমির অংশ নয়। থর মরুভূমির প্রধান নদী কোনটি? দেখো, থর মরুভূমির প্রধান নদী কোনটি? কি হবে? দেখো, লুনি। থর মরুভূমির প্রধান নদী কোনটি? থর মরুভূমির প্রধান নদী হচ্ছে লুনি নদী। দেখো, লুনি নদী, আমরা জানি যে থর মরুভূমি যেটা রয়েছে, থর মরুভূমিটা কি? থর মরুভূমি অর্থাৎ লুনিটা যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে উৎপত্তি হয়েছে এবং ভারতবর্ষের কোনো জলাশয়ের মধ্যে সেটা পতিত হয়েছে। অন্তর্বাহিনী নদী। সিন্ধু অববাহিকার ব্যবস্থায় একটি প্রধান নদী কোনটি? রাভি নদী। মনে রাখবে, সিন্ধু অববাহিকা ব্যবস্থার প্রধান নদী হচ্ছে রাভি নদী। ঠিক আছে, রাভি নদী, সিন্ধু অববাহিকা, সিন্ধু নদ। ভারতের দ্রাঘিমাংশীয় সীমানা কত? দ্রাঘিমাংশীয় সীমানা কত? 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। মনে রাখবে, 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। ভারত ও আফগানিস্তানের সীমানাকে আনুষ্ঠানিকভাবে কি বলা হয়? তো ডুরান্ড লাইন তো আছে ভারত এবং আফগানিস্তানের মাঝে, তাই না? ডুরান্ড লাইন আছে, তবে ডুরান্ড লাইনটা পাকিস্তান আফগানিস্তানও যদি হয় সেটাও আমরা লিখব ডুরান্ড লাইন, বা ভারত আফগানিস্তান বললেও সেটা হবে ডুরান্ড লাইন। ভারতের বিশাল সমভূমি অঞ্চল মূলত কোন তিনটি নদীর পলি দ্বারা গঠিত? ভারতবর্ষের যে বিশাল সমভূমি সেটা কোন তিনটি নদীর পলি দ্বারা গঠিত? সেটা হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। ঠিক আছে, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। আমরা জানি যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র যে বদ্বীপ সেটা কিন্তু পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, তো এটা হচ্ছে বলছে এই তিনটে নদীর সমন্বয়ে যে আমাদের সমভূমি অঞ্চলটা গঠিত হয়েছে সেটা কিন্তু বিশাল। কোন নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালায় হয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা, সেখানে অনেকগুলো নদীরই উৎপত্তি হয়েছে। তো অপশানের মধ্যে সেটা কৃষ্ণা ছিল। ঠিক আছে, কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বত। তো কৃষ্ণা ছাড়াও গোদাবরী বা কাবেরী এগুলো কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি করেছে। তোমরা মনে রাখবে, আমি তোমাদের যে পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী নদীর মধ্যে, পূর্ব বাহিনী নদী মহানদী
গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী। মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর হচ্ছে কাবেরী। এই চারটি কিন্তু পরপর তোমরা মনে রেখে দেবে। আর এখানে বলছে যে গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী এই তিনটেই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে। ভারতের বৃহত্তম বদ্বীপীয় নদী কোনটি? উপদ্বীপীয় নদী কোনটি? অ্যান্সার কি আছে? গোদাবরী। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী, পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় নদী হচ্ছে গোদাবরী। ভারতের কোন রাজ্যে ভিল উপজাতি সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে ভিল উপজাতি সম্প্রদায় হচ্ছে সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ। ভিল উপজাতি কোথায়? মধ্যপ্রদেশ। আর বৃহত্তম উপদ্বীপীয় নদী হচ্ছে গোদাবরী। আর ভিল উপজাতি হচ্ছে মধ্যপ্রদেশ। থর মরুভূমি মূলত কোন দুটি ভারতীয় রাজ্য জুড়ে বিস্তৃত? থর মরুভূমি তো একটা তো আমরা জানি গুজরাট, আর একটা হচ্ছে রাজস্থান হবে। মানে রাজস্থান তো একটা হবেই, আর একটা গুজরাট। রাজস্থান আর হলো গুজরাট। ঠিক আছে, রাজস্থান এবং গুজরাট। ভারতের কোন অঞ্চলে পলিমাটি সবচেয়ে বেশি পাওয়া যায়? কোন অঞ্চলে সবথেকে বেশি পলিমাটি দেখা যায়? সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। কি বলছে? সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। ঠিক আছে, সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সবথেকে বেশি পলিমাটি দেখা যায়। লেপু লেক পাস ভারতের সাথে কোন দেশের বাণিজ্য এবং যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ? লেপু লেক এটা চীনের সাথেই হওয়ার কথা, তাই তো? চীন অর্থাৎ তিব্বত যেটা আছে না, লেপু লেক পাস হচ্ছে চীন তথা তিব্বত, তো তিব্বত অঞ্চল আর কি, সেই অঞ্চলের সাথে বাণিজ্যর বা যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত নয় এমন একটি প্রধান বন্দর কোনটি? বলছে পশ্চিম উপকূলে কোনটি অবস্থিত নয়? বিশাখাপত্তনম। অবশ্যই বিশাখাপত্তনম যে অপশানটা ছিল আমরা জানি বিশাখাপত্তনম সেটা হচ্ছে পূর্ব উপকূলে, তাই না? বিশাখাপত্তনম হচ্ছে পূর্ব উপকূলে। ল্যান্ডলকড স্থলবেষ্টিত দেশ হিসেবে ভারতের সাথে উন্মুক্ত সীমানা রয়েছে কার? দেখো, ল্যান্ডলক কান্ট্রি, এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা কন্ট্রোভার্সি হয়েছিল। ঠিক আছে, বাংলাদেশের যে আগে মানে যে বর্তমান সরকারের আগে যে ডক্টর ইউনূস সে যে দায়িত্ব পালন করেছিল বাংলাদেশে, সেক্ষেত্রে সে ভারতের 7 সিস্টার যে অঞ্চলগুলো ছিল সেগুলোকে ল্যান্ডলক মানে বলছিল। তো ভারতবর্ষ পুরোটাই একটা, ভারতবর্ষের তো উত্তর পূর্ব যেটা অঞ্চল সেগুলো তো 7 সিস্টার, সেটা ভারতেরই অংশ, আর কি বলবো। আচ্ছা, সেটা কখনোই ল্যান্ডলক না। ভারতবর্ষ তো এত বড়, আমাদের পশ্চিমে আছে কি আরব সাগর, তারপর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সবগুলোর সাথে আমাদের কানেক্ট আছে। আর ল্যান্ডলক কান্ট্রি মানে যে সমস্ত অঞ্চলের সাথে কোনো রকম সামুদ্রিক মানে ডাইরেক্ট সামুদ্রিক কোনো তাদের অঞ্চল নেই আর কি, সেগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে, চারদিকে স্থলবেষ্টিত হয়। তো সেক্ষেত্রে আমাদের নেপাল রয়েছে, নেপাল হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে। ভারতের কোন রাজ্যে কোনো সমুদ্র উপকূল নেই? কোনো সমুদ্র উপকূল নেই। দেখো, সমুদ্র উপকূল যদি নেই এরকম কী হবে? এরকম ভারতবর্ষের মিডিলে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে মানে রাজ্যগুলো আছে সেগুলোতে সমুদ্র উপকূল থাকবে না। যেমন ছত্তিশগড় হতে পারে, তাই না? আসাম হতে পারে, দেখো ছত্তিশগড় হতে পারে, রাজস্থান হতে পারে, আসাম, উত্তরপ্রদেশ এগুলো হতে পারে। প্রাকৃতিক বাধা ও সীমিত সুযোগ সুবিধার কারণে ভারতের কোন অঞ্চলে জনবসতি সবচেয়ে কম? প্রাকৃতিক বাধা ও সীমিত সুযোগ সুবিধার অভাবে ভারতের কোন অঞ্চলে জনবসতি কম? এটা অনেক কিছুই হতে পারে। আচ্ছা, অপশান আছে উত্তর হিমালয় অর্থাৎ লাদাখ অঞ্চল। লাদাখ অঞ্চলে জনবসতি অনেক কম, অবশ্যই। নেক্সট দেখো, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? ভারতবর্ষের যে পূর্ব উপকূলীয় সমভূমি সেটা কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু। এটা একেবারে আমাদের পূর্ব উপকূলীয় বলেছে না, একেবারে পূর্ব, এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একেবারে তামিলনাড়ু, এই যে অঞ্চলটা এটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল। থর মরুভূমি সাধারণত বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? কোনটি থর মরুভূমির বৈশিষ্ট্য নয়? বলছে ঘন চিরসবুজ বন।
তাহলে ঘন যে চিরসবুজ বন সেটা কিন্তু থর মরুভূমির সাধারণ বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, অবশ্যই সেখানে তো চিরসবুজ বন দেখাই যায় না, কাটা জাতীয় কিছু ঝোপঝাড় দেখা যায়। বড় শহরগুলিতে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? বড় শহরগুলিতে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ বলছে গ্রামীণ এলাকা থেকে অভিবাসন। তো অনেক গ্রামীণ এলাকা থেকে অনেকেই সেখানে কাজের সন্ধানে কিন্তু তাদেরকে শহরে যেতে হয়, তার কারণে কিন্তু জনসংখ্যা শহরে বৃদ্ধি পায় বেশিরভাগই। ঠিক আছে, তো তোমাদের আচ্ছা আর কিছু প্রশ্ন আছে কি দেখে নিই। ভারতের নদী অববাহিকাগুলির মধ্যে কোনটি সর্বাধিক জনসংখ্যা সমর্থন করে? তো সবথেকে বেশি জনসংখ্যা যদি নদী অববাহিকার মধ্যে সবচেয়ে গঙ্গা নদী অববাহিকা, গঙ্গা নদী যে অববাহিকা আছে সেই অববাহিকার মধ্যেই কিন্তু সর্বাধিক জনসংখ্যা বসবাস করে, কারণ সেখানে উর্বর পলিমাটি রয়েছে এবং সেই পলিমাটির মানে সমতল ভূমি রয়েছে, চাষাবাদে সেখানে সুবিধা। মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদ, তাই তো। মাজুলি দ্বীপ একটা অনেক বড় একটা দ্বীপ, যেটা আমাদের আসাম রাজ্যে অবস্থিত, আসামের ব্রহ্মপুত্র নদের উপরে আর কি মাজুলি দ্বীপ। মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আজকের জন্য 27টা কোশ্চেন, নেক্সট ভিডিওতে তোমাদের আরও বেশ কিছু কোশ্চেন করিয়ে দেবো।